হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সে ইমানসিপেটরি ভায়োলেন্স জাস্টিফাইড এটা লম্বা ডিসকোর্স আছে। এটা যে ইমানসিপেটরি না, 10 মাস পর ইমানসিপেটরি ভায়োলেন্স না, আমরা আলাপ করবো একদিন, আমরা করব করব নিশ্চয়ই। তাহলে এই ইমানসিপেটরি ভায়োলেন্সের পরবর্তীতে এর আবার প্রতিশোধ হিসেবে আরো একটা না চলে না আসবে না না না, কি কখনো? ইমানসিপেটরি ভায়োলেন্স জুলাই অগাস্টে হয়েছে, এটা লাগে আমরা জানি, কিন্তু এর পর থেকে যা যা হয়েছে যেভাবে হয়েছে, আমরা একদিন আলাপ করতে পারি এটা ইমানসিপেটরি ভায়োলেন্স কিনা। পার্থক্যটা হচ্ছে মব কি বেড়েছে মানে কন্টিনিউয়াসলি রাষ্ট্র প্রমোট করতেছে, এটাকে সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড ব্যাপারটা। রাষ্ট্র রাষ্ট্র না ঠেকানোটাই হলো প্রমোট করা, রাষ্ট্র ঠেকাচ্ছে না এটাই প্রমোট করা। আমার কাছে মনে হচ্ছে যে সেটা প্রমোট করতেছে ব্যাপারটা তা না, তার প্রমোট ক্যাপাসিটি করছে। কারণে সে এটা সাফিসিয়েন্টলি ডিল করছে না। আমি যেটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে কেন মামলা হওয়ার 8 মাস 7 মাস পরেও এই 3 নির্বাচন কমিশনের সদস্যদেরকে গ্রেফতার করা হলো না? তাদের বিরুদ্ধে তো অনেকগুলো মামলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে মামলা করার পরে তদন্ত শুরু এটা হলো? আমিও এটা আমিও করি, এটা আমিও করি, পারলে আমরা দরকার হয় সরকারকে চাপ দেবো, আমরা চাপ দেবো। সরকার যদি তার দায়িত্বটা ঠিকমতো ফাংশনাল করতো, জুডিশিয়ারি, পুলিশ, তদন্ত সংস্থাগুলো, তাহলে কিন্তু সিচুয়েশন গত সপ্তাহ পর্যন্ত এগোতো না, গড়াতো না। এই যে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না, গ্রেফতার করে এখন বিচারের মুখোমুখি করা হচ্ছে, তাহলে 7 মাস আগেই বিচারের মুখোমুখি করা হতো। এবং পুলিশ যেহেতু গত সপ্তাহে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে, তাহলে পুলিশ চাইলে আরো 6 মাস আগেও গ্রেফতার করতে পারতো। এইখানে আমি ফেইলিউর দেখি জাস্টিস সিস্টেমে, আমার এনফোর্সমেন্টের সমস্যা আছে। কিন্তু এই ঘটনাগুলোকে যেভাবে গণমাধ্যম একটা ডিসকোর্স আকারে বলবার চেষ্টা করছে যে মব বেড়ে গেছে, এত শত ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের কোনো কোনো দিন সারা বাংলাদেশে এর থেকে বেশি মব জাস্টিস হয়েছে। কোনো কোনো দিন সারা বাংলাদেশে, যেই দিনগুলোতে আপনি শুধু লিডিং টু বিএনপি সমাবেশ যদি দেখেন, যে বিএনপির সমাবেশ আগামী 3 দিন পরে 4 দিন পরে সারা বাংলাদেশে যে পরিমাণ ফোন চেক, চট থাপ্পড়, বাড়িতে গিয়ে গিয়ে বিএনপি জামাত ধরার ঘটনা ঘটেছে, ওই মানবাধিকার রিপোর্ট গুলোতে তখন এগুলো আসে নাই, কারণ ওনারা তখনও কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি, তখনও যে এটা আসলে কিভাবে এটা কোন আইনে ছাত্রলীগ গিয়ে ফোন চেক করে, এটা এই প্রশ্ন একাধিকবার এই প্রশ্ন ওটা এসেছে। শত শত রিপোর্ট এখন দেখতে পাচ্ছি। সেদিনকার এটা লক্ষ লক্ষ রিপোর্ট আসার কথা ছিল প্রত্যেক দিন, এগুলো আমাদের চোখে পড়ে নাই, কারণ তো তখন এরকম যদি এখন আলোচনাই না করি তাহলে তো এই রিপোর্টগুলো আসবে না, মবের যে ঘটনাগুলো ঘটছে। হবে তর্ক বিতর্ক দ্বিমত হয়তো আলোক তো তুলতেই হবে সার্টেনলি। জি। এটা কি শাস্তিযোগ্য, এই যে মব যারা তৈরি করলো, এটা কি কি শাস্তি, আপনি একজন আইনজীবী বটে, এটা কি শাস্তিযোগ্য এবং শাস্তি দেওয়া উচিত? মানে ওই আলোচনা থেকে বড় জিনিস হচ্ছে যে রাষ্ট্রকে, জাস্টিস সিস্টেমকে রিঅর্গানাইজ করা দরকার এর ওয়ে, এই ঘটনাগুলো ঘটবার পরিবেশ যেন তৈরি না হয়। কারণ এই ক্ষোভটা যদি সমাজে থাকে, আপনি হুম। এই ক্ষোভটাকে যদি বৈধ পথে অ্যাড্রেস না করেন, আপনি শুধুমাত্র মানে উচিত অনুচিত দিয়ে এটা এটা বন্ধ করতে হুম। পারবেন না। কিন্তু বিচারের উদ্দেশ্য তো নজির সৃষ্টিও একটা করা এবং দৃশ্যমান করা যে এটা হলে এরকম পরিণতি হয়। খুন খুনের বিচার আচার করা যাচ্ছে না এখনো আপনার। মানে আপনি ক্রাইমের ইয়েটা দেখেন, যে জুতার মালা পরায় দিছে একটা অন্যায় কাজ, আর একটা মিলিটারি অফিসার তার তত্ত্বাবধানে শত শত মানুষকে গুম করছে, হুম। তাকে ওয়ারেন্ট দেওয়া হয়েছে, গ্রেফতার করা যাচ্ছে না। মানে আপনি আপনি ক্রাইমের ফৌজদারি অপরাধের মাত্রাটা চিন্তা করেন যে আমাকে আসলে কোনটা নিয়ে আলাপ তুলতে হবে। তাহলে আমি তো সেটার বিচার করতে পারছি না, আমি শত শত মেয়ের রেপের বিচার করতে পারছি না, আমার রাষ্ট্র করতে পারছে না। তাহলে এখন সেইখানে টোটাল ডিসকোর্স চলে গেছে যে নুরুল হুদার গলায় জুতার মালা পরায় না দিচ্ছে। না না ফুয়াদ ভাই, আমি এখানে একটা পয়েন্ট একটু যোগ করি ফুয়াদ ভাই, মানে এটা শুধু নুরুল হুদা না, অ্যাজ এ হোল মবের প্রবলেম হচ্ছে মব আসলে স্টেটকেই চ্যালেঞ্জ করতেছে। একটা যখন মব থাকে এবং এটা যখন সিস্টেম্যাটিকলি ক্রমাগত চলে, ঘটনা ধরেন জুতার মালা না, খুন হুম। বাদ দেয়, এই ছোটখাটো গুলোই, তাতে আমার স্টেটকে আমি প্রেজেন্স দেখি না, এটা কিন্তু আমার জন্য খুবই অ্যালার্মিং। এটা আমার শুধু ইন্টারনালি না, গ্লোবালিও মেসেজ যাচ্ছে যে বাংলাদেশে একটা ফাংশনিং গভর্নমেন্ট নাই। এই কারণে এই ঘটনাটাকে আসলে ছোট হিসাবে দেখা যাবে না, এটা তো একটা দুটো ঘটছে না, রেগুলারলি ঘটছে। তো আপনার ওই দিনকার পর থেকে কিন্তু চিফ অ্যাডভাইজার অফিস থেকে শুরু করে হোম সেক্রেটারি দেখলাম, হোম হোম অ্যাডভাইজার, সবাই কিন্তু টাফ স্টেটমেন্ট দিয়েছে। এখন এটা খতিয়ে দেখা দরকার যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটলো কিভাবে, সেটা বিচার সেটাই সেটাই। হুম। শুরু হওয়ার পরে। ইস্যু হচ্ছে উচিত অনুচিতের না, ইস্যু হচ্ছে জাস্টিস সিস্টেমকে অ্যাক্টিভেট করতে হবে, এটাই হচ্ছে জি। একমাত্র জি, এরকম টাফ স্টেটমেন্টের কথা বলছেন, তারপরে যখন আবার এটা বলা হয় এটা আসলে মব না, এটা প্রেশার গ্রুপ, এরকম যখন বলা হয় বা রাজনৈতিক দলগুলোর থেকেও দু একটা এরকম প্রসঙ্গ আসে, তখন আসলে টাফ স্টেটমেন্টের টাফনেসটা একটু কমে যায় কিনা। মাহফুজ আলমকে আমরা একসময় এরকম টাফ স্টেটমেন্ট দেখলাম, তারপরে তিনি একদম মানে নীরব, তাকে এখন আর খুব একটা দেখা যায় না। এটাও কেন সেটাও বুঝি না যে কেন আসলে তিনিও এখন, এটার কি কোনো ব্যাপার আছে ব্যারিস্টার ফুয়াদ? আমি আসলে একদমই শেষ করবো কিন্তু এই প্রশ্নটা একটু করতেই ইচ্ছা করলো। মাহফুজ আলম এখন মানে নীরব কেন? আগে তো সবসময় তাকে খুব সক্রিয় দেখতাম। আগে তো সে অ্যাডভাইজার ছিল না, এখন তো সে অ্যাডভাইজার আসছে।
তার তো এখন কালেকটিভ ক্যাবিনেট রেসপন্সিবিলিটি আছে। তার এখন কথাবার্তা স্টেটমেন্ট দেয়া এটার ব্যাপারে তো স্টেটের প্রোটোকল আছে। তো আগে তো তিনি ইন্ডিভিজুয়াল ছিলেন, তখন তিনি প্রচুর স্ট্যাটাস দিতেন, কথা বলতেন, মতামত তৈরি করতে পারতেন। আমার মনে হয় যে এটাই একমাত্র কারণ, এছাড়া অন্য কোনো কারণ আমার জানা নেই।